মধ্যপ্রাচ্যে ধরাশায়ী পুরনো খেলোয়াড়, দাপট কমছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। রাশিয়া চীনের ছায়ায় তুরস্ক ইরান, যুদ্ধে ক্লান্ত যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের বিশ্ব সংযোগে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা একটু দর্শকদের কাছে কয়েকটা নিয়ে আসি, তারপরে আমরা মূল অনুষ্ঠানে যাব। রায়হান কবির রাজু, উনি শুধু টরন্টো থেকে বলছেন, আমাদের অনুষ্ঠান দেখেন, বিশেষ করে আপনার বিশ্লেষণ তার ভালো লাগে। ধন্যবাদ রাজু সাহেব, কষ্ট করে আমার অনুষ্ঠান দেখার জন্যে। এবং আসলে আপনারা আমাকে দায়বদ্ধতায় আরও বেশি দায়বদ্ধতার মধ্যে ফেলে দিচ্ছেন। আমি চেষ্টা করব আপনাদের মাথায় রাখতে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানগুলো আপনার বন্ধু বান্ধবদের সাথে, আমাদের প্রবাসী যে কানাডা ভাই বোন আছে তাদের সাথে শেয়ার করেন। আমাদের আরেক দর্শক রেশপিন, উনি বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ গত 3 বছর আগে থেকে শুরু হয়েছে, শুধুমাত্র পারমাণবিক বিস্ফোরণে ঘটে নাই, আর বাকি সব কিছুই ব্যবহার হয়েছে। মাঠে এখন পর্যন্ত রাশিয়া বীর দর্পে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউরোপ ও আমেরিকার বিরুদ্ধে। জয় অনিবার্য রাশিয়ার, ইনশাল্লাহ। উনি একটা খুব সুন্দর কথা বলেছেন। প্রথমে 3 বছর আগে থেকে শুরু, ভাববার বিষয়। এটা নিয়ে একটা এপিসোড করা যায়। এপিসোড তো করতেই পারেন, কিন্তু যদি এটাকে যদি এপিসোড করেন তাহলে এর আগে আরেকটা এপিসোড করতে। সেটা কিভাবে হবে? সেটা ধরেন, যুদ্ধের যে পরিকল্পনা, এর যে অনুষঙ্গগুলো, সেই অনুষঙ্গগুলো কি কি এবং কিভাবে কাজ করছে, মানে আপনি রসদগুলো আগে নিয়ে আসবেন, তারপরে আপনার ওগুলো নেই এনে আপনি তো বিস্ফোরণ ঘটাতে পারেন, বিশ্বযুদ্ধে আনতে পারেন না। আপনি হুট করে, আমরা যখন আলাপ করব তখন আলাপের খাতিরে আমরা বলতেই পারি যে এইটা এরকম, কিন্তু আপনি যখন এটাকে একটা ধারাবাহিকতায় যাবেন তখন এই ধারাবাহিকতা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। সেইটাই হচ্ছে বিষয়। আচ্ছা, ধন্যবাদ রেশমিন, আপনি খুব সুন্দর কমেন্ট করেছেন। আমাদের অনুষ্ঠানগুলো দেখেন আপনারা, ধন্যবাদ আপনাকে। হাবিব মিয়া নামে আমাদের আরেক দর্শক লিখছেন, ইউ আর নিউজ সো গুড, সো ইউর টু পিপল কমিউনিকেশন ভেরি ক্লিয়ারলি। আই এম ফ্রম সিঙ্গাপুর, আই সি ইউ অল ভিডিও, থ্যাংক ইউ বোথ কমিউনিকেশন পার্টনার। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের যে আমাদের বাঙালি কমিউনিটি আছে সেখানে ছড়িয়ে দেন আমাদের ভিডিওগুলো, এই অনুরোধ থাকলো। আচ্ছা, লিটন নামে আমাদের সর্বশেষ দর্শক, সর্বশেষ বললে ভুল হবে, আমাদের আরো কমেন্ট ছিল কিন্তু বারবার আমি আবার ক্ষমা চাচ্ছি। আসলে সব কমেন্ট আসলে পড়ার সুযোগ হয় না, কারণ এত কমেন্ট আসে যে সবগুলো যদি পড়তে যাই তাহলে দেখা যাবে পরের এপিসোডে অনেক সময় চলে গেছে। আচ্ছা, উনি বলছেন, আমি মাগুরা জেলা থেকে দেখছি এবং নিয়মিত দেখে থাকি। আপনাকেও ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আমি আবার বলছি, আমাদের এই বিশ্ব সংযোগ অনুষ্ঠানটি, এই যে বিশ্লেষণগুলো হয় তথ্য ভিত্তিক হয়, বিভিন্ন জায়গা থেকে, গণমাধ্যম থেকে আমরা তথ্যগুলো নিয়ে যাচাই বাছাই করে তারপরে এগুলা প্রকাশ করি। এবং আমাদের এই ভিডিওগুলা, এই অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, এমনকি কোন এলাকা থেকে দেখছেন, আমাদের কমেন্টে জানান। দাদা, আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাই, আর কোনো ভনিতা না করি, সরাসরি। কালকে আপনি আপনার 2 নম্বর মিসাইলটি মেরে যুদ্ধক্ষেত্র থেকে সরে গেছিলেন। আজকে আপনি কি ক্ষেপণাস্ত্র মারবেন গড নোস। তার আগে একটা প্রশ্ন ছুড়ে দিই, আপনি অ্যাটাকিং হওয়ার আগে, মধ্যপ্রাচ্যে তো অনেক কিছু হচ্ছে, তার আগে আমি আপনাকে বলে দিই, সমস্ত মিলে আপনি মধ্যপ্রাচ্য বলেন, ইউরোপ বলেন, খোদ আমেরিকা, লাতিন আমেরিকা বলেন, মার্কিন নেতৃত্ব কি চ্যালেঞ্জের মুখে? খুব কঠিন প্রশ্ন, অল্প শব্দে, এবার আপনি বলেন। দেখেন, আপনার প্রশ্নটা খুব ছোট, কিন্তু এর ব্যাপ্তি কিন্তু বিশাল। কেন আমি বলছি, আপনি যদি বলেন যে আমেরিকার নেতৃত্ব নিয়ে, যদি এখানে 2টা জিনিস আসে, কোন নেতৃত্বের কথা আপনি বলছেন? অর্থনৈতিক নেতৃত্ব নাকি রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব? সামগ্রিক সবকিছুর নেতৃত্ব আলাদা আলাদা, আপনি আলাদা আলাদা ব্যাখ্যা দেন, কিন্তু আমি টোটাল বিষয়টাকে, দুটোকে যদি একসাথে ধরি তাহলে আমি দুটো আজকে শেষ করতে পারবো না। এটা হচ্ছে নাম্বার 1। আমরা গত পর্ব পর্যন্ত ছিলাম যে সামরিক পর্যন্ত এবং রাজনৈতিক পর্যন্ত। আমরা তাহলে আপনি যেখানে বলছেন, আমি ওখান থেকে আমি রাজনৈতিক সামরিক অংশটাকে একটু টেনে নিই, দেখি কোন জায়গায় যে আজকে আমরা শেষ করি। হ্যাঁ, শেষ যদি না করতে পারি, দর্শকদের কথা দিচ্ছি, আপনি এটা আরেকটা পর্ব করেন। ধন্যবাদ, শুরু করেন। তো ধরেন যে যুক্তরাষ্ট্রের যে
টার্গেট ছিল মধ্যপ্রাচ্য ঘিরে, দক্ষিণ পূর্ব এশিয়াকে ঘিরে। এই টার্গেটের জায়গাগুলো কিন্তু মনোযোগ থেকে সরে গেছে যুক্তরাষ্ট্রের। কেন সরে গেছে? এর একমাত্র কারণ হচ্ছে ইউক্রেন যুদ্ধ, এবং সেই মনোযোগটা কোথায় দিতে হয়েছে? ইউরোপের দেশগুলোর প্রতি। আপনি জিনিসটা বোঝেন। ফলে যে জিনিসটা হচ্ছে কি, যে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে প্রভাব, সেটা কৌশলগত কারণেই যুক্তরাষ্ট্রকে সীমিত করতে হয়েছে, কারণ এছাড়া যুক্তরাষ্ট্রের হাতে উপায় ছিল না, সব জায়গাতে ফোকাস করা সম্ভব না। এবং যদিও এই যে প্রভাব সীমিত করা এবং ইউরোপে সেটা ফোকাস করা, এতে খুব বেশি কিন্তু লাভবান যুক্তরাষ্ট্র হয়নি। কিন্তু এখন পর্যন্ত সেটা যদি আপনি বলতে চান তাহলে বিষয়টা এইরকম যে যুক্তরাষ্ট্র হচ্ছে যে জুয়া খেলছে ইউরোপে, একদম সোজা হিসাব। রাইট। এটা রাজনৈতিক এবং সামরিক ক্ষেত্রে। আমি অর্থনৈতিক জায়গা কিন্তু আজকে একেবারেই টানবো না, এটা নিয়ে আমি আরেকদিন। ঠিক আছে। এখন দেখেন, যুক্তরাষ্ট্র যখন ইউরোপ নিয়ে খেলছে, ঠিক তখন চীন মধ্যপ্রাচ্যে বাজিমাত করেছে। কিভাবে বাজিমাত করেছে? অর্থ এবং কূটনৈতিক জাদু খেলছে, ইকোনমি এন্ড ফরেন তাদের যে। ঠিক আছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কারণে ইউরোপের কূটনীতি সীমিত হয়ে যাচ্ছে। সেইখানে চীন কি করেছে? মধ্যপ্রাচ্যের তার কূটনীতি বাড়িয়েছে এবং বিনিয়োগ বাড়িয়েছে। ফলে যেটা হয়েছে আমি আপনাকে বলি একদম সোজা, যে সৌদি আরবের সাথে ইরানের যে এই যে দীর্ঘমেয়াদী একটা বিরোধপূর্ণ সম্পর্ক ছিল, সেটা চীনের মধ্যস্থতায় এখন শীতল সম্পর্ক হয়েছে। হ্যাঁ, এই যে চীনের মধ্যস্থতা, এটা কিন্তু প্রমাণ করে দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এইসব অঞ্চলগুলোতে চীনের উপস্থিতি কতটুকু গুরুত্ব বহন করে বর্তমানে। এবং যে আরব দেশগুলি এবং মিশরে চীন হচ্ছে $50 বিলিয়ন বিনিয়োগ করবে। কত? 50 বিলিয়ন ডলার। ইটস নট এ জোক, ছোট ফিগারও না। ঠিক আছে। এখন এই যে ঘোষণা, এই ঘোষণায় দেখেন, একদিকে হচ্ছে যুক্তরাষ্ট্র কৌশলগত কারণে তার প্রভাব সীমিত করেছে, আর এক দেশ হচ্ছে অর্থনৈতিক এবং কূটনীতিক যখন করবে তার মাঝে সামাজিক আসবে, অটোমেটিক এসে পড়বে, এটা স্বাভাবিক, তাই তো? এখন দেখেন তাহলে অর্থনৈতিক, সামাজিক এবং কূটনীতিক, এই তিনটা বিষয়ে জোর দিচ্ছে কে? চীন। যুক্তরাষ্ট্রের এখন বর্তমান উদীয়মান পরাশক্তি চীন। ফলে যুক্তরাষ্ট্রে যে মার্কিন যে প্রভাবটা ছিল, এই প্রভাব কিন্তু যেটুকু যুক্তরাষ্ট্র হারিয়েছে, এইগুলো ফিরে পাওয়ার আর সম্ভাবনা যুক্তরাষ্ট্রের নাই, সেটাই দেখছি। দেখেন, এটা হচ্ছে চীন। চীনের সবচেয়ে বড় ঘনিষ্ঠ মিত্রকে রাশিয়া কি করছে? সিরিয়া এবং ইরানে যে সামরিক ঘাঁটি জোরদার করছে, মানে সামরিক দিকগুলো সে দেখছে। ঠিক আছে। এখন সিরিয়ার হুমায়ুন বন্দরের যে ঘাঁটি, বিমান ঘাঁটি, সেটা তো রাশিয়ার নিয়ন্ত্রণ। এখন সেটা যদি রাশিয়ার নিয়ন্ত্রণ, ইরানকে যৌথভাবে প্রশিক্ষণ এবং অস্ত্র দুইটাই দিচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, এইখানে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের আরেকটা দেশকে যেমন আস্ফালন দিচ্ছিল, সেই আস্ফালন কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং একইভাবে দেখেন দক্ষিণ চীন সাগর, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম ফোকাস ছিল তাইওয়ান ইস্যুতে, বা অন্য দক্ষিণ কোরিয়া ইস্যুতে, সেইখানে দক্ষিণ চীন সাগরে এখন আধিপত্যকার চীনের। তারা হচ্ছে 5টি কৃত্রিম দ্বীপে কি করেছে? বিমান ঘাঁটি, মিসাইল, সাবমেরিন ঘাঁটি করেছে। ঠিক আছে। এবং পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যা যা করার পুরোটাই করেছে। ফলে যেটা হচ্ছে কি, এই যে ইন্দো প্যাসিফিক কৌশল যুক্তরাষ্ট্রের, সেটা এখানে মার খাচ্ছে। ফলে যেটা হচ্ছে, যুক্তরাষ্ট্র সর্বশেষ ইন্দো প্যাসিফিক কৌশলের জন্য কত বরাদ্দ করেছিল? $817 বিলিয়ন, তাই তো? সেই ডলার কতটুকু কাজে লাগবে সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। রাইট। দর্শক, আমি প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখেন, এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি,
মার্কিন যুক্তরাষ্ট্রের। এর বিপরীতে চীনের যে আছে, চীনেরটা কি, BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাই তো? এখন দেখেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চীন আরো প্রসারিত করার জন্য যে ব্যবস্থাটা নিয়েছে সেটা কি? আগেই বলেছি মধ্যপ্রাচ্যে বড় বিনিয়োগ, সেটা একটু আগেই আমরা বলেছি। এখন কি করেছে? RCEP নামে একটা চুক্তি করেছে। সেই চুক্তি কয়টা দেশের সাথে? 15টা দেশের সাথে। সেই 15টা দেশের সাথে চুক্তি করলে কি হবে? এই 15টা দেশ যে অঞ্চলে, এই অঞ্চলের 30% যে বাণিজ্য, 30% অর্থনৈতিক বাজার চীনের সাথে অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি তাহলে সেই চুক্তিটার পুরো নাম কি? রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। এখন সেটাতে 15টা দেশ কে কে দেখেন, চীন ছাড়া কে আছে? জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, মিয়ানমার ও লাওস, ব্রুনেই। তাহলে কয়টা হলো? এই 15টা দেশ। এখন দেখেন এই 15টা দেশ যদি অর্থনৈতিক, 15টা দেশের অর্থনৈতিক যে বাজার সেটা যদি 30% চীন নিয়ন্ত্রণ করে, তাহলে আর কিছু লাগে? এই বাজারটাও গেল মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে। তো এইখানে যুক্তরাষ্ট্র যতই আপনি দেখেন, যুক্তরাষ্ট্র তো ট্রাম্প প্রশাসন সর্বশেষ কি করেছিল? ট্রাম্প প্রশাসন সর্বশেষ হচ্ছে যে শুল্ক যুদ্ধে গিয়েছে। শুল্ক যুদ্ধে একদম আদালতে ট্রাম্পকে একদম এমন হেনস্থা করা হয়েছে, ট্রাম্প বোধ জীবনে এমনটা চিন্তাও করে হয়নি, এমন অপদস্থ ট্রাম্প জীবনেও হয় নাই। কেন ট্রাম্পের কথা বলছি? হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প যেখানে বসেন, তার যে ডেস্ক প্লেট আছে, ডেস্ক প্লেটে ট্রাম্পের নাম কি লিখা জানেন? দ্য অনারেবল ডোনাল্ড জে ট্রাম্প, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তার মানে বুঝছেন যে আমরা কি লিখি? প্রথমে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা চিফ অ্যাডভাইজার যাই লিখি, দ্য অনারেবল প্রেসিডেন্ট অর প্রধানমন্ত্রী অর চিফ অ্যাডভাইজার। কিন্তু আমেরিকা কিন্তু উল্টা, দ্য অনারেবল ডোনাল্ড জে ট্রাম্প নামটা আগে, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দুইটার মধ্যে পার্থক্য আছে, পুরো উল্টা। ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে কি, যিনি ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, জনগণের ভোটে, আগে তাকে সম্মান দেওয়া, বিষয়টা কিন্তু তার চেয়ারকে সম্মান দেওয়া, তাকে সম্মান দেওয়া আগে, তারপরে হচ্ছে চেয়ারকে সম্মান দেওয়া। রাইট। ব্যক্তি যদি অসম্মানিত হয় তাহলে চেয়ারের মর্যাদা কোথায় থাকে? কোথাও থাকবে না, কারণ চেয়ারে সে ব্যক্তি বসবে। আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় এখন, আমি বিষয়টা বোধহয় ক্লিয়ার করতে পেরেছি, দর্শকরা বুঝে গেছে। আচ্ছা দেখেন, তাহলে আমি যে জিনিসটা বলছিলাম যে ইন্দো প্যাসিফিক যে কৌশল, এই কৌশলে যুক্তরাষ্ট্র কিভাবে বাধাগ্রস্ত হয়েছে এটা আমি অলরেডি কিন্তু আপনাকে ক্লিয়ার করেছি। কিসের জন্য? যে ইউক্রেনে মনোযোগ দেওয়ার কারণে এই জিনিসগুলো হয়েছে। তাহলে দেখেন এখন যেটা হচ্ছে কি, এই যে ভারসাম্য নীতি, যুক্তরাষ্ট্র কিছু ক্ষেত্রে শুধুমাত্র ইউক্রেনের কারণে এই ভারসাম্যহীন নীতি প্রয়োগ করেছে। এটার প্রভাব কিন্তু যুক্তরাষ্ট্র এখন পাচ্ছে। সেটা হচ্ছে পশ্চিমা মিত্র থেকে শুরু করে মধ্যপ্রাচ্য বলেন আর দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, সব জায়গায় একই অবস্থা। ঠিক আছে। ফলে যে জিনিসটা কি হয়, যে এই যে ভারসাম্যহীন নীতি, এই ভারসাম্যহীন নীতির সুযোগ কে নিয়েছে? সেটা নিয়েছে তার প্রতিপক্ষ। প্রতিপক্ষ বলতে আমি কাদেরকে বুঝাইতে চাচ্ছি? চীন কিংবা রাশিয়া না, কিন্তু আরো আছে। সেটা বুঝাইতে যাচ্ছি মধ্যপ্রাচ্যে উদীয়মান সিংহ কারা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে তুরস্ক, ইরান, মিশর, যারা হচ্ছে ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য নেতৃত্ব দিবে। তৈরি হচ্ছে উদীয়মান, যাকে বলি আমরা রাইজিং। ঠিক আছে, ঠিক। এখন দেখেন, কিন্তু তাদের তো সমর্থন দিচ্ছে রাশিয়া, তাদেরকে সমর্থন দিচ্ছে রাশিয়া এবং চীন, দুইজনই দিচ্ছে। ডেফিনেটলি তাদের প্রভাবটা যেন থাকে, না হলে তো শোনেন, কারো হাত কেউ না ধরে উঠতে পারে না, এটা কিন্তু বাস্তবতা। সেটা মুদির দোকান থেকে শুরু করে, একদম সর্বোচ্চ কর্পোরেট লেভেলে, আপনি কর্পোরেট লেভেলে শীর্ষ পর্যায়ে যান বা রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে, যে কোনো জায়গায় হোক না কেন, সহযোগিতা লাগবে। সহযোগিতা লাগে ছাড়া হয় না।
ইতিহাসও বলে। আপনার টাকা দিয়ে যদি না করতে আপনি মনোবল দিয়ে যে সহযোগিতা করবেন সেটাও তো সহযোগিতা, সেটা তো আরো বড় সহযোগিতা অবশ্যই। আচ্ছা, এখন দেখেন যে রাশিয়া কি করছে, রাশিয়া ভারতকে $6 বিলিয়ন লোন দিয়েছে, ঋণ দিয়েছে। কিসে? এই লোনটা কিসে? প্রতিরক্ষা বাবদ। ঠিক আছে, এই যে $6 বিলিয়ন দিয়েছে, এইটা কি? এইটা কিন্তু একটা টাই আপ ক্লিয়ার করা। আপনি বুঝেন যে বন্ডিংটা কোন জায়গায় পৌঁছেছে। আপনার বুঝতে হবে গোড়াটায় ভারতকে কিন্তু যুক্তরাষ্ট্র অনবরত চাপ দিয়ে যাচ্ছে। এর মধ্যে ভারত কি করছে? এই কাজ করেছে। ভিয়েতনাম এবং মিয়ানমারের সাথে কি যৌথ সামরিক মহড়া করছে কে? রাশিয়া। তাহলে কি দাঁড়ায়? দেখেন তাহলে কি দাঁড়ায় যে ইন্দো প্যাসিফিক কৌশলে রাশিয়া কিন্তু ঢুকে গেল কি দিয়ে? ভিয়েতনাম এবং মিয়ানমারকে দিয়ে, আর এই দিক দিয়ে ভারত। তো এইসব জায়গায় ইউএস শাটডাউন হয়ে গেল, আর ঢুকতে পারবে না। এইসব জায়গায় যুক্তরাষ্ট্র কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছে। শাটডাউন হয়ে গেছে আমি বলবো না, চ্যালেঞ্জের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে তুরস্ক ইরানকে কৌশলগত সহায়তা দিচ্ছে, ইভেন মিশরকে। আমি কিন্তু বলছি যে ইভেন মিশরকে উদয়বান শক্তি নেতৃত্ব দেবে। ঠিক আছে, জি জি। আফ্রিকার একটা পার্টের নেতৃত্ব দিবে মিশর, অবশ্যই, এবং সেটা নিশ্চিত করবে হচ্ছে রাশিয়া। ঠিক আছে, এখন দেখেন এই যে রাশিয়ার যে সমর্থন পাচ্ছে কিছু দেশ, তারা সমর্থন পেয়ে তারা নিজেদেরকে শক্তিশালী করছে, নিজেদের প্রভাবটা তারা তাদের মতো করে জানান দিচ্ছে। হ্যাঁ, আর চীন কি করছে? যে অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে ওইসব এলাকায় ঢুকে যাচ্ছে। মানে দেখেন, রাশিয়া একটা দিক নিয়ে কাজ করছে, চীন আরেকটা দিক নিয়ে কাজ করছে। দুইজনই যুক্ত কোথায়? এসসিওতে। জি জি, আপনি জিনিসটা বুঝেন। চীন, রাশিয়া, ঠিক আছে। এখন হিসাবটা বুঝতে পারছেন কোন জায়গায়? এখন দেখেন, এবার এই যে জিনিসগুলো, এই যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলোর কারণে এখন দেখেন মধ্যপ্রাচ্যে একক যে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের, সেই আধিপত্য কিন্তু হয়ে গেছে। ফলে কি হচ্ছে দেখেন, নতুন শক্তির ভারসাম্য আনছে মধ্যপ্রাচ্যের। নতুন শক্তির ভারসাম্য আনার ফলে যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ, বিশ্ব বহুমেরুকরণের দিকে অগ্রসর হচ্ছে। আর যেটা হচ্ছে এই শক্তির নতুন ভারসাম্যের কারণে যেটা, হ্যাঁ, মার্কিন নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ছে বারবার, এবং প্রভাব কমছে। আর রাজনৈতিক মঞ্চ, অর্থনৈতিক মঞ্চ এবং সামরিক মঞ্চ ভাগ করছে কে? চীন, রাশিয়া। কার সাথে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। একদম ক্লিয়ার। এখন দেখেন এই যে এতগুলো চ্যালেঞ্জ, হ্যাঁ, তারপরেও যুক্তরাষ্ট্রের দেখেন কি হচ্ছে। যুক্তরাষ্ট্র এতদিন ধমক দিয়ে কাজ করতে চাইতো, চাপ দিয়ে, এখন কি হচ্ছে? যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব এইসব এলাকায় কমছে এবং কমতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, ফলে মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যেটা হচ্ছে যে নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে। ফলে এইসব এলাকায় যুক্তরাষ্ট্র দিন দিন গুটিয়ে যাচ্ছে, এবং তার যে আধিপত্য, সেই আধিপত্য খুব শিগগিরই আশা করি হারাবে। আচ্ছা, আশা করি বললাম এই অর্থে যে বিশ্বায়নের পক্ষে আপনাকে থাকতেই হবে। জিওপলিটিক্সে নাথিং ইজ ইম্পসিবল বলে যে শব্দটা আছে, সেই শব্দটাকে আপনাকে মেনে নিতেই হবে। না মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এই যুগে, এই বর্তমানে। আপনি যদি বলেন যে এটা সম্ভব না, এটাই দেখবেন এইটাই সম্ভব। আপনি আজকে যে জিনিস চিন্তাও করতে পারেন না, এই জিনিসই দেখবেন আজ থেকে কয়েক বছর পরেই দেখবেন এই জিনিস কোনো বিষয়ই না। আমাদের যেটা টপিক ছিল, টপিকের আরেকটা অংশ যে যুদ্ধ ব্যয়ে ক্লান্ত আমেরিকা, এটা আমরা চাচ্ছি চতুর্থ পর্ব। এটা যদি আপনি চতুর্থ পর্বে নেন, তাহলে শুধু পর্ব বাড়িয়ে লাভ নেই। এটা হচ্ছে 2-3 মিনিটে শেষ করে দিন। ঠিক আছে, শেষ করে। সেটা কি দেখেন, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র আবার নতুন করে যুদ্ধে জড়ায় কবে? 1965 সালে। কোথায়? ভিয়েতনামে।
সেই যুদ্ধটা কিসের বিরুদ্ধে ছিল দেখেন, সেটা হচ্ছে যে সামরিক হস্তক্ষেপের কারণে সংঘর্ষ, তাই তো? জি। ভিয়েতনামের মানুষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষ। এতে তখনকার সময় যুক্তরাষ্ট্রের ব্যয় কত ছিল? 1965 সনে 10 বছর ব্যাপী ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছিল $176 বিলিয়ন। সেই সময় ক্যান ইউ ইমাজিন সেই টাকার পরিমাণ এখন কত? আচ্ছা, এবার আমরা আরেকটা 80 তারপরে যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে কার সাথে? ইরাক কুয়েত যুদ্ধ, মানে আমরা যেটাকে উপসাগরীয় যুদ্ধ বলি। সেই উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র কি করেছে? যে কোয়ালিশন বাহিনী নিয়োগ করেছে। সেইখানে যুক্তরাষ্ট্রের ব্যয় কত ছিল? $61.1 বিলিয়ন। 90-91 কত? 90-91 সনে। আচ্ছা, তারপরে সেই যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি জড়ায় নাই, সে পিছনে থেকে এই টাকা ব্যয় করেছে। ওই যে আপনি যে বললেন কোয়ালিশন বাহিনী। এখন যেটা হচ্ছে তারপরে হচ্ছে আফগানিস্তান যুদ্ধ। আফগানিস্তান যুদ্ধ 2001 সনে টুইন টাওয়ার ধ্বংসের পর থেকে শুরু হয়, এবং এই আফগানিস্তান যুদ্ধ হচ্ছে একমাত্র জায়গা যেখানে নেটো তার আর্টিকেল 5 অ্যাক্টিভ করে। ওয়ান ফর অল ফর ওয়ান। এখানে খরচ কত হয়েছিল? সেইখানে যুক্তরাষ্ট্রের যে খরচ হয়েছিল সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে অর্থনীতিবিদরা তারা বলে এই যুদ্ধের ব্যয় যুক্তরাষ্ট্র যদি রিকভারি করতে চায় তাহলে যুক্তরাষ্ট্রকে 1950 সাল পর্যন্ত কাজ করতে হবে। তার মানে কি? সেটা একটা ফিগারটা বিরাট বিষয়। কবে থেকে? 2001 থেকে 2022। কত? 11 বছর। সেটা কত? $5.8 ট্রিলিয়ন বেশি। আবারও বলছি, $5.8 ট্রিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্রের মোট ঋণ 38.17 কত বিলিয়ন ডলার। এরপরে যদি আরো আসি তাহলে ইরাক যুদ্ধ যেটা হচ্ছে মূলত হচ্ছে আমি বলছি যে সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য যে যুদ্ধ 2003 সালে শুরু হয়, এবং সেটাকে দীর্ঘায়িত মেয়াদী নিয়ন্ত্রণ নেওয়ার জন্য টানা হয় কত সাল পর্যন্ত? 2011 সাল পর্যন্ত। সেইখানেও খরচ কিন্তু যুক্তরাষ্ট্রের কম হয় নাই, $1.92 ট্রিলিয়ন। এখন দেখেন যে এই যে এরপরে আসি, যদি সিরিয়ার যুদ্ধের সংঘাতে যদি আসি, কি সিরিয়ার সংঘাতে কেন আসবো? 2011 সালে যেটার কথা বলছেন সেটা হচ্ছে আপনার 2011 সাল থেকে চলছে। হ্যাঁ। সেটা কি নিয়ে? আসাদ সরকারকে উৎখাত হয়ে গেছে, তারপরে তো এখন হ্যাঁ ওখানে খরচটা বলেন। এর মধ্যে আমি দেখেন একটা অংশ কিন্তু বাদ দিয়ে যাচ্ছি, লিবিয়া কিন্তু বাদ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, লিবিয়া বাদ দিয়ে যাচ্ছি। দেখেন তাহলে সিরিয়ার ব্যয়টা কত? বলা হয় 50 থেকে 70 বিলিয়ন ডলার খরচ। ঠিক আছে, সেটা কিসের জন্য? খালি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, বাশার আল আসাদ সরকারকে উৎখাতের জন্য। হ্যাঁ, আসাদ সরকার উৎখাত হয়েছে 2025 সালে, ঠিক আছে, এবং আশ্রয় নিয়েছে রাশিয়ায়। কিন্তু সিরিয়া কিন্তু আগে যোগাযোগ করেছে রাশিয়ার সাথে, তাদের কাজ করতে চায়। এরপরে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে সবাই গেছে। হ্যাঁ, তো আপনার কিন্তু এই জিনিসটাকে বুঝতে হবে যে এইখানেই জিওপলিটিক্স এর মজা এবং জিওপলিটিক্স এর খেলা। এরপরে আমি শুধু একটা অংশ বাদ দিয়ে যাচ্ছি, যে সেইটা হচ্ছে লিবিয়ায় কিসের জন্য? গাদ্দাফিকে উৎখাত করার জন্য। সেইখানেও যুক্তরাষ্ট্রের খরচ প্রায় $100 বিলিয়ন। ঠিক আছে, গাদ্দাফি বেঁচে থাকার সময় লিবিয়ার মানুষের জীবনমানের যা মান ছিল, জীবনমান যা ছিল সেটাই এখন কোথায় দাঁড়িয়েছে সেটা যদি দেখেন তাহলে মনে হবে ব্যস্ত থেকে দুজকে পড়েছে। হ্যাঁ, এটা আপনি গণমাধ্যমে সার্চ করলেই পাবেন। এই ধ্বংসটা কে করেছে? মার্কিনীরা করেছে। এবং কি ইস্যুতে? বলা হচ্ছিল যে মুয়াম্মার গাদ্দাফিকে বলা হয়েছে কি যে স্বৈরশাসক, তকমা দেওয়া হয়েছিল। মূল বিষয়টা ছিল অন্য জায়গায়। গাদ্দাফির কারণে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ঢুকতে পারতেছিল না। একদম যুক্তরাষ্ট্র জাতিসংঘের মতো মিশনে একদম সরাসরি বলছিল যে ঢুকতে দিবে না। এইটাই ছিল গাদ্দাফির পতনের সবচেয়ে মূল কারণ। আচ্ছা, আমি ইউক্রেন যুদ্ধে চলে যাই, বর্তমানে যেটা চলছে। এরপরে আসি কোথায়? আমাদের সর্বশেষ যেটা ধরছি, ইউক্রেন যুদ্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের ব্যয় কত? বলা হচ্ছে যে প্রায় $200 বিলিয়ন।
ডলার। এটা তো ছাড়াবে, কারণ এখন যুদ্ধ শেষ। তাই বলছে কেন যে আসলে এই পর্যন্ত ব্যয় হচ্ছে যে সেটা হচ্ছে 182.8 বিলিয়ন ডলার, আর বাকিটা হচ্ছে এখনো কংগ্রেসে আটকা, কংগ্রেস অনুমতি দেয়নি। অনুমতি দিলে সেটা 200 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এবং এটা কি, এর প্রভাবটা কি? ইউরোপের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ খরচ বৃদ্ধি পাবে এইসব জিনিস নিয়ে। কিন্তু দেখেন এই যে 182.8 বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছে, এর মধ্যে 66 বিলিয়ন ডলার হচ্ছে সরাসরি সামরিক সহযোগিতা। এখন আপনি যদি হিসাব করতে চান তাহলে আপনি দেখেন এইখানে যুক্তরাষ্ট্র, যদি আপনি দেখেন যে যুদ্ধের পিছনে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, এটা হিসাব করলে আপনি এই কনক্লুশনটা আমরা টানলাম না, এই যোগ করে এটা হিসাবটা কত সেটা আশা করি আপনারাই বের করবেন। এবং বের করার পরে যুক্তরাষ্ট্র যে যুদ্ধবাজ জাতি হিসেবে এবং ঋণগ্রস্ত যুদ্ধের কারণে ডিপ স্টেট বাস্তবায়ন করতে গিয়ে কি অবস্থায় দাঁড়িয়েছে, এই জিনিসগুলো যুদ্ধের বিষয়টা সামনে চলে আসবে। আচ্ছা দাদা, সর্বশেষ আমরা হয়তো এর পরবর্তী যে পর্ব করব সেটা হয়তো এই যুক্তরাষ্ট্র কিভাবে এই খেলাটা খেলে ওইটা নিয়ে আমরা হয়তো পরবর্তী পর্বটা করব। আপনারা যদি দেখতে চান পরবর্তী পর্বটা, এর জন্য আপনাদের পরবর্তী পর্ব লক্ষ্য রাখতে হবে। আর এরপরে আমরা সর্বশেষ আমাদের এক দর্শক কি জানি বলেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ 3 বছর আগে শুরু হয়েছে, আমরা ওইটা দিয়েই আসলে এই যুদ্ধের অংশটার একটা পর্ব শেষ করব। এরপরে আমরা অন্য দিকটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ সংযোগের অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আর আমরা যে প্রথম ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান নিয়ে যে কথা বললাম, এটা নিয়ে আরো এপিসোড দাদাই বলে দিয়েছেন আরো হবে, আপনারা সেটা লক্ষ্য আপনারা চাইলে অবশ্যই হবে। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এই অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।